আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা সামস করতে করতে এটার এক্সিকিউশন বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যেই আমরা নিয়মগুলোকে শিখেছি সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা এই সামসটা করতে গিয়ে বুঝব। তো প্রথমে রিড করি। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তার মানে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 এর মধ্যে কী আছে? এটার মধ্যে আছে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলতে বোঝায় যে কোনো একটা কিছু অ্যাকাউন্টিং করতে গেলে কীভাবে সেটা করতে হবে সেটা ICAI দিয়ে রেখেছে যে ऐसे ऐसे इसको करना है। তো ICAI ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কীভাবে বানাতে হবে, কীভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা কোনখানে মেনশন করেছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-তে। এটার ওপর MCQ আসতে পারে, ঠিক আছে? তাই বলে যে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উইদিন ব্র্যাকেট অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ফর দ্য ইয়ার 2014-15। মানেটা হচ্ছে 14-15 মানে 1st এপ্রিল 14 থেকে আপ টু 31st মার্চ 2015 পর্যন্ত ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট। এই যে ব্যালেন্স শিটটা দিয়েছে এই ব্যালেন্স শিটের ওপর বেস করে আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বানাতে হবে। এইবার একটা প্রশ্ন আসছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কি ব্যালেন্স শিটের ওপর বেস করেই সবসময় বানাতে হবে? যেমন এই প্রশ্নটা আমি জয়ই করলো যে দাদা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কি তাহলে সবসময় ব্যালেন্স শিটের ওপর বেস করেই করতে হবে? আমি বললাম বুঝলাম না। তখন ও বললো যে দাদা মনে করে দেখো, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম তখন আমাদেরকে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিত। তার মানে ট্রায়াল ব্যালেন্স দিত, সেগুলোর লেজার অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো নিয়ে আমরা ফাইনাল অ্যাকাউন্ট করতাম। তো আমি ঠিক ওই কোশ্চেনটাই তোমাকে করছি যে আজকে যদি আমাকে কোনো একটা অঙ্ক যেমনই দিক না কেন যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি তৈরি করতে দেয় তাহলে কি ব্যালেন্স শিটটা দিয়ে দেবে? তখন আমার অ্যান্সার হবে অবভিয়াসলি ভাই, কারণ আমরা আগের দিন যেটা শিখেছিলাম ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার মানে ওপেনিং যেই ডেটটা বিজনেসটা স্টার্ট হলো, ঠিক আছে, তাহলে সেই দিন ওপেনিং আর ওপেনিং ক্যাশ ইকুইভ্যালেন্টের টোটাল ব্যালেন্সটা কি যোগ করে আমি বার করব। ঠিক একইভাবে ক্লোজিং ডেটে কত আছে সেটা আমাদের দরকার পড়ে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তারপর আমরা এটা দেখেছিলাম যে চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটালে আমরা কি দেখেছিলাম? আমরা এটা দেখেছিলাম যে কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে। এই বাড়ছে না কমছের ক্ষেত্রে কীভাবে দেখেছিলাম যে ওপেনিংয়ে কত ছিল, ক্লোজিংয়ে কত আছে। কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রেও দেখেছিলাম ওপেনিংয়ে লাইবিলিটি কত ছিল, ক্লোজিংয়ে লাইবিলিটি কত আছে। তার মানে অবভিয়াসলি আজকে যদি ওপেনিং ব্যালেন্স কারেন্ট অ্যাসেটের আর যদি কারেন্ট লাইবিলিটির ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স এগুলো না দিয়ে দেয় তাহলে আমি এগুলোকে করবো কীভাবে, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে করবো কীভাবে? তার মানে আজকে যদি আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলে আমাকে অবশ্যই আমাকে এই ফাইনাল অ্যাকাউন্টস দিয়ে দেবেই দেবে। বুঝতে পেরেছিস? আরেকটাও কথা বলার আছে। আমরা অ্যাকাউন্টিং সাইকেলে একটা কথা শিখেছিলাম যে ট্রায়াল ব্যালেন্সের পরে আমি পুরোটা বলছি, যা পুরোটাই বলে দিই। প্রথমে কী ছিল? ইভেন্ট, তারপর ছিল ট্রানজ্যাকশন, তারপর ছিল জার্নাল, তারপর ছিল লেজার। তারপর আমরা যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় সেটা ডিটেক্ট করার জন্য করতাম ট্রায়াল ব্যালেন্স। যদি কিছু এরর ডিটেক্টেড হতো তারপর আমরা করতাম রেকটিফিকেশন অফ এরর, মানে সেই সমস্ত এরর্সগুলোকে আমি রেকটিফাই করে ফেলতাম। তারপর আমরা করতাম ফাইনাল অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টের পরও কিন্তু আমাদের মনে করে দেখ আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হতো না। তারপর আসতো কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এই কমিউনিকেশনসে কী ছিল যে তোমার যে ফাইনাল অ্যাকাউন্ট আছে সেটা বিভিন্ন জায়গাতে তোমাকে দিতে হবে, মানে নিউজ পেপারে দাও, তোমার ওয়েবসাইটে দাও, বা বই করে বিভিন্ন স্টেক হোল্ডার্সের হাতে ধরিয়ে দাও, এইটা করতে হবে। তার সাথে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল দ্যাট ইজ ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন কথাটার মানে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টটা তো কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজে তৈরি, এরকম অনেক মানুষ থাকতে পারে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডে, তো তাদেরকে তো বোঝাতে হবে যে এইটার মানে কি ওইটার মানে কি। তো সেই ইন্টারপ্রিটেশনস করানোর জন্যই কিন্তু এই ধরনের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও অ্যানালাইসিস, অর্থাৎ যাতে ম্যানেজমেন্টও খুব তাড়াতাড়ি পুরো ব্যাপারটাকে বুঝতে পারে এবং অ্যাকর্ডিংলি স্টেপস নিতে পারে। বুঝতে পারলি? এই কারণে ফাইনাল অ্যাকাউন্টের পরেই তো ইন্টারপ্রিটেশনসটা আসছে। তো তার মানে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা রেশিও অ্যানালাইসিস যাই করবো যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পার্ট, সেইটা আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করার পরই করব, ঠিক আছে? আচ্ছা, এইবার কী আছে একটুখানি দেখে নিই। ব্যালেন্স শিট অন জানাকি ইন্ডিয়া লিমিটেড অ্যাজ আ 31 মার্চ 2015। তার মানে 31 মার্চ 2015 ব্যালেন্স শিটটা এখানে দিয়ে দিয়েছে। কোম্পানির নাম কি জানো? কি ইন্ডিয়া লিমিটেড, তার মানে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে?
এইবার আমরা এইটাকে খুব ভালো করে বুঝবো, তাহলে আমাদের অনেকটা যেই শুধু ব্যালেন্স শিটের ওপর একটা চ্যাপ্টার আছে সেটা কিন্তু আমাদের এখানে মোটামুটি কভার আপ হয়ে যাবে কিছুটা হলেও। তো জন্য ভালো করে বুঝবো। তো তোদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে এরকম তো এর আগে কোনো দিন আমি ব্যালেন্স শিট করিনি, কারণ ক্লাস 11 আমরা যেটা করেছিলাম টি ফর্মে করেছিলাম, বাঁ দিকে লাইবিলিটি রাইট সাইডে অ্যাসেটস, এইটা আবার কীরকম? তো এইটা কি করেছে আইসিএআই, আমরা যেটা প্রথমে করতাম যে ব্যালেন্স শিটটা ক্লাস 11-এ, ওটা হচ্ছে শিডিউল 6 অনুযায়ী, শিডিউল 6 অনুযায়ী ওটা আমরা করতাম। ওর মধ্যে অনেকগুলো ডিমেরিট আছে, সেই ডিমেরিটগুলোকে সরানোর জন্য আইসিআই নতুন একখানা ফরম্যাট এনেছে ব্যালেন্স শিটে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, যে যখন আমরা ব্যালেন্স শিটটা বুঝবো তখন আমরা ডিসকাস করে নেবো যে ওই ডিমেরিটটা কীভাবে এইটার মাধ্যমে মেটানো হয়েছে। তো সেটা নিয়ে এখন আমি আপাতত ডিসকাস করছি না। তো এইটা হচ্ছে শিডিউল 3, ঠিক আছে। আচ্ছা, এই ফরম্যাটটা এইবার এইখানে কি করা হয়েছে, এই ফরম্যাটে সমস্ত কিছু লম্বালম্বি, অর্থাৎ সমস্ত কিছু এখানে ভার্টিক্যালি দিয়েছে। আমরা যেরকম পাশাপাশি করতাম এখন আর সেটা নেই, এখন ব্যালেন্স শিট হচ্ছে সবই ভার্টিক্যালি, ওপর নিচ। ঠিক আছে, ওপরে কি আছে, যেটা আমরা লাইবিলিটি বলতাম সেই হেডিংটাকে এখন করে দিয়েছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে, আর আমরা ব্যালেন্স শিটেরই যেটা ওপরে লিখতাম অ্যাসেট সাইডে, সেই হেডিংটা স্টিল অ্যাসেটসই আছে। এইবার কি করেছে, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিসের আন্ডারে কিছু সাবহেড তৈরি করেছে। এইটা হেডিং, তার নিচে যেগুলি পাবে সেগুলো হচ্ছে সাবহেড। এইবার সাবহেডের আন্ডারেও যেই সমস্ত হেডিংগুলো পাবে সেগুলোকে বলা হবে সাবহেড। বুঝতে পেরেছিস? যেমন ইকুইটি অ্যান্ড লাইবিলিটি হচ্ছে গিয়ে হেড, এর আন্ডারে শেয়ার হোল্ডার্স ফান্ড হচ্ছে সাবহেড। এইবার এই শেয়ার হোল্ডার ফান্ডের আন্ডারে যে শেয়ার ক্যাপিটাল, এবার এই ইকুইটি শেয়ার ক্যাপিটালও তো বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, এই জন্য সাব হেড। ঠিক আছে, তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড। এবারে শেয়ার হোল্ডার্স ফান্ডটা বলতে কী বোঝায় একটু ভালো করে শুনে নিবি। শেয়ার হোল্ডার্স ফান্ডস বলতে বোঝায় এই টার্মটার মানে যে যারা বিজনেসের ওনার, তাদের বিজনেসে কতটা অ্যাসেট রয়েছে, মানে তাদের অধিকার কতটা বিজনেসের মধ্যে। কারণ বিজনেসের মধ্যে যেরকমভাবে ওনার্সদেরও কন্ট্রিবিউশনস থাকে, ওখান থেকে এক্সটার্নাল পার্টিসদেরও কন্ট্রিবিউশনস থাকে, ডিবেঞ্চার এই ধরনের জিনিসগুলো, লোন ফার্ম, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাঙ্ক। তো এই শেয়ার হোল্ডার্স ফান্ডস বলতে বোঝায় ওনার্সদের কতটা ফান্ড, ওনার্সদের ওনারশিপ এই পুরো বিজনেসের মধ্যে কতটা, তো সেইটাকেই বলা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড। তাই শেয়ার হোল্ডার্স ফান্ডসের মধ্যে দুটো পাবি সাবহেড, একটা পাবি কি ওনার্সদের ক্যাপিটাল, দ্যাট ইজ শেয়ার ক্যাপিটাল, আর আরেকটা কি পাবি যেটা ওনার্সদের টাকাতে তৈরি হয়, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা পাবি। বোঝা গেল? এটা হয়ে গেল। এরপর বাদবাকি যে এক্সটার্নাল লাইবিলিটিসগুলো রয়েছে, সেই এক্সটার্নাল লাইবিলিটিসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কিসের ওপর বেস করে? যে কোন লাইবিলিটিটা কত দিনে আমায় রিপে করতে হবে এবং তার মধ্যে অ্যামাউন্টের इन्वॉल्वमेंटটা कत। तो एटार ओपर बेस करे लाइबिलिटी, एक्सटर्नल जो लाइबिलिटी है उसको दो तरीक़े से क्लासीफाई किया गया है। एक है नॉन कारेंट लाइबिलिटी, नॉन कारेंट मतलब कारेंट नहीं है, नॉन कारेंट माने जे लाइबिलिटीर अ্যামাউন্ট হিউজ, এই নন কারেন্টের মধ্যে ডিবেঞ্চার এই ধরনের লাইবিলিটিসগুলো ইনক্লুডেড, যেটা লং টার্ম লাইবিলিটি। অর্থাৎ তুই আজকে এমন একটা জায়গা থেকে টাকাটা তুলে নিয়ে এসেছিস যেই টাকাটা তোকে মোটামুটি 1 বছরের পরের সময়তে পে করতে হবে, আর হিউজ একটা অ্যামাউন্ট। ঠিক আছে, কারণ লং টার্ম সোর্সেসগুলো আমরা সেইখানেই ইউজ করব যেখানে হিউজ টাকা দরকার আর অনেক দিনের জন্য ইনভেস্টমেন্টটা করব সেই টাকাটাকে। তাহলে সেই সমস্ত যে হেড, সেই সমস্ত জিনিসের যে হেড, সেটাকে বলা হবে নন কারেন্ট লাইবিলিটি, দ্যাট ইজ ইট ইজ নট এ কারেন্ট লাইবিলিটি। ঠিক, আর তার নিচে যেটা আসবে সেটাকে বলা হবে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কথাটার মানে হচ্ছে যেই লাইবিলিটিটা তোকে 1 বছরের মধ্যেই রিপে করে দিতে হবে। তাহলে আমরা এইটুকুনি খুব ভালো মতনই জানি যে আজকে কারেন্ট লাইবিলিটি থেকে নন কারেন্ট লাইবিলিটির যে অ্যামাউন্টের ইনভলভমেন্ট অনেকটাই বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা এটা দেখলাম যে লাইবিলিটি সাইডের যে নামটা এখন কনভার্ট করে করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। তার আন্ডারে 3টে হেড, একটা শেয়ার হোল্ডার্স ফান্ডস, আর একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস, আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে,
আজকে শেয়ার হোল্ডার্স ফান্ডসের মধ্যে ওনার্সদের নিজস্ব টাকা কতটা ফার্মে রয়েছে সেটা, নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যে সমস্ত এক্সটার্নাল লাইবিলিটিসগুলো লং টার্মের জন্য সেগুলো এর মধ্যে থাকবে, আর নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে এক্সটার্নাল কিন্তু যেটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য বিজনেস তুলেছে এক্সটার্নাল বাইরে কোনো পার্টির থেকে, সেটা হচ্ছে গিয়ে সব কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আছে। তাহলে নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে এখানে কী দেখি, লং টার্ম বরোইং দ্যাট ইজ 8% ডিবেঞ্চার, কোনো রকম অসুবিধা আছে। আর কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কী কী আছে দেখি, শর্ট টার্ম বরোইং দ্যাট ইজ ব্যাঙ্ক ওভারড্রাফট, ট্রেড পেয়েবলস, ক্রেডিটার, শর্ট টার্ম প্রভিশনস, মানে যেরকম পিবিডিডি এই ধরনের জিনিসগুলো। তাহলে আমাদের যেটা কমপ্লিট হয়ে গেল সেটা ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা ইকুইটি অ্যান্ড লাইবিলিটি, এবার তার নিচেরটা দেখি অ্যাসেট। এইবার অ্যাসেট কেনা, যত আমরা দেখেছিলাম শিডিউল 6 অনুযায়ী অ্যাসেটের যে সাইডটা, সেই টোটাল অ্যাসেট সাইডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে ঠিক একই পয়েন্ট অফ ভিউতে যেগুলি হাই ভ্যালু সেগুলোকে আগে রাখো, যেগুলো হচ্ছে লো ভ্যালু দ্যাট ইজ কারেন্ট সেগুলোকে নিচে রাখো প্রায়োরিটি ওয়াইজ। তো এই কারণে আজকে অ্যাসেট যেটা হেডিং তার আন্ডারে যেটা ফার্স্ট সাবজেক্ট সেটা হচ্ছে গিয়ে নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে। আরেকটা যে হেডিং সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। এই নন কারেন্ট অ্যাসেট বলতে সেই সমস্ত অ্যাসেটগুলোকে বোঝায় যে অ্যাসেটগুলো 1 বছরের বেশি সময়ের জন্য আজকে একটা বিজনেস অর্গানাইজেশনসকে বেনিফিট দেবে, ঠিক আছে। আর নন কারেন্ট মানে হচ্ছে যেগুলো 1 বছরের মধ্যে সেগুলো রেজিস্ট্যান্স লস হবে, দ্যাট ইজ ক্যাশে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার এই যে নন কারেন্ট অ্যাসেট, এই নন কারেন্ট অ্যাসেটের মধ্যেও না দু রকমের একটা ভাগ আছে, একটা ট্যাঞ্জিবল একটা ইনট্যাঞ্জিবল। আমি তো জানি গুডউইল, কপিরাইট, পেটেন্ট এগুলি সমস্ত হচ্ছে ইনট্যাঞ্জিবল। এই কারণে এই দুটোকে ভাগ করে অর্থাৎ নন কারেন্টের আন্ডারে করা হয়েছে ফিক্সড অ্যাসেট। এই ফিক্সড অ্যাসেটের মধ্যে রয়েছে ট্যাঞ্জিবল, তারপর রয়েছে ইনট্যাঞ্জিবল। তার মানেটা আমি কি বোঝাতে চাইলাম, নন কারেন্ট হচ্ছে অ্যাসেট হচ্ছে হেড, নন কারেন্ট হচ্ছে সাবহেড, ফিক্সড অ্যাসেট হচ্ছে সাবহেড, তার আন্ডারে থাকবে ট্যাঞ্জিবল, ঠিক তার নিচে থাকবে ইনট্যাঞ্জিবল যখন আমরা অ্যাকচুয়াল ব্যালেন্স শিটের ফরম্যাটটা পাবো, ঠিক আছে। তারপর নন কারেন্ট ইনভেস্টমেন্ট আমরা পেলাম, বুঝতে পেরেছিস। আচ্ছা, তারপর কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স দ্যাট ইজ ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ঠিক আছে। তার মানে এইখানে যে সমস্ত আইটেমসগুলো আছে সেগুলো আমরা বুঝে নিলাম। এইবার আমরা এইটার পাশে যেটা রয়েছে নোট নাম্বার সেটা বুঝতে হবে এটা কি, আগে তো ব্যালেন্স শিট এটা ছিল না। এইটাই হচ্ছে নতুন জিনিস, নোট নাম্বার। আগে কি ছিল জানিস, আগেরটা যদি বলি তাহলে তুই বুঝতে পারবি নোট নাম্বারটা কি। আগে ব্যালেন্স শিটের মধ্যে যত আইটেম আছে, ঠিক আছে, মানে ধর ডেটারের আমি কথা বলি, ডেটার যদি অনেক থাকতো ওই সব ডেটার মেটার ওই আগের ব্যালেন্স শিটের মধ্যে সব ঢুকে গিয়ে ব্যালেন্স শিটের সাইজ বা ভলিউম প্রচুর বড় হয়ে যেত, মানে 5-6 পেজ শুধু ব্যালেন্স শিট হচ্ছে। তো তাতে কি হতো, তাতে বুঝতে অসুবিধা হতো, স্টেক হোল্ডার্সদের ইন্টারপ্রিটেশনে অসুবিধা হতো। তো তখন আইসিআই ভাবলো যে এইভাবে ব্যালেন্স শিটটাকে রাখতে দিলে হবে না, এটাকে কনসাইজ করতে হবে কিছু একখানে টেকনিক ফলো করে। তখনই কি করলো আইসিআই, সাব হেড ওই হেডিংগুলো করে দিল, আর ওই হেডিংয়ের আন্ডারে যা যাবতীয় কিছু আছে সেই সমস্ত জিনিসগুলো আলাদা জায়গায় বলছে লেখো, যোগ করো আর হেডিংয়ের মধ্যে বসাও। বুঝলাম না দাদা, বোঝাই। ধর আজকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, যখন আমি হেডিংটা করতাম না ক্লাস 11-এ, তখন জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন, এই হাড্ডা বাড্ডা যদি 10 ধরনের থাকতো 10 ধরনের লিখতাম, সিকিউরিটিস প্রিমিয়াম ওই অনেক কিছু লিখতেই হবে, কিছু করার নেই। তাতে কি হয়ে যেত, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের নিচের ভলিউমটা এতটা বড় হয়ে যেত। এবার যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি এতটা বড় হয়ে যেত অটোমেটিক্যালি ব্যালেন্স শিট লম্বা হয়ে যাবে, তখনই এটা 3 পেজ ধরে ব্যালেন্স শিট হয়ে যেত, বুঝবি প্র্যাকটিক্যালি। তখন এই 3 পেজ ধরে যদি ব্যালেন্স শিট দেখে ইন্টারপ্রিট করতে হতো তখন একটা প্রবলেম তৈরি হতো। তাই কি করলো আইসিআই, করলো কি, এইখানে যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস করে দিল, এটা হচ্ছে গিয়ে সাব হেড, এইটার আন্ডারে তুমি কিচ্ছু লিখতে পারবে না। আজকে যদি তুমি মনে করো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেডে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট,
সিকিউরিটিস প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ এগুলো যদি থাকে তাহলে তোমায় যেটা করতে হবে এখানে লেখো। 1 লিখে তার যে ব্রেকআপটা অর্থাৎ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের আন্ডারে যা যা আছে সেগুলির জন্য একখানা নোট তৈরি করে নাও, যেরকম আমরা ওয়ার্কিংয়ে করতাম। নোটের মধ্যে লেখো, মানে আমি এখানে একটু দেখাই যে এই লিখবি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, লিখে তার নিচে সিকিউরিটিস প্রিমিয়াম, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, এই অ্যামাউন্টসগুলোকে যোগ করবি, যোগ করে যেটা আসবে সেই টোটাল অ্যামাউন্টটাকে এখানে বসিয়ে দিবি। তার মানে খেয়াল রাখবি এই নোট নাম্বারের মধ্যে সেইগুলিরই নাম্বার থাকবে যেইগুলোর ব্রেকআপ এই নোটস টু অ্যাকাউন্টের মধ্যে থাকবে। কথাটা বুঝতে পারলি? যেমন ধর এই 1, তার মানে এই 1টা কিসের জন্য? শর্ট টার্ম প্রভিশনস। তার মানে এইখানে যে আমি 80,000 দেখছি ওপেনিংয়ের, যে 80,000 না যে ক্লোজিংয়ে 80,000 যেটা দেখছি, এখানে নোটস টু অ্যাকাউন্টসে 1 দেখ, ওখানে দেখিয়ে দেবে এর আন্ডারে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেশন। এখানে আরও অনেক কিছু থাকতে পারতো। নেক্সট আজকে দেখ যেটা ট্যাঞ্জিবল অ্যাসেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2 বলে 204200, আজকে এইখানে দেখ নোটস টু অ্যাকাউন্টসের মধ্যে 2 বলে ঠিক এই হেডিংটাই তুই দেখতে পাবি, যেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জিবল। বুঝতে পারলি? সেখানে দেখ দেখিয়ে দিয়েছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ভ্যালু এত, এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির কোন ভ্যালুটা দেওয়া আছে, কস্ট, এগুলো আমি পরে ডিসকাস করবো। লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে আগে যেরকমভাবে আমরা ব্যালেন্স শিটের মধ্যে প্লাস মাইনাস করে লিখতাম, এইখানে লেখার জায়গা নেই। এই যে ফরম্যাটটা এটা ফিক্স থাকবে, তাতে তোমার নোটস টু অ্যাকাউন্টস বাড়ুক, এইখানে ইন নেটে ফিগার্সগুলো সবসময় আসবে। তার মানে তোরা বুঝতেই পারছিস এবারে কিন্তু যে মেন ব্যালেন্স শিট সেটা কিন্তু কোনো মতেই আর বড় হতে পারবে না। কথাটা বুঝতে পারলি? তো এইখানে এই কারণে যেইগুলোর আন্ডারে অনেকগুলো আছে সেখানে 1 2 3 এরকমভাবে দিয়ে দেয়, আর নোটস টু অ্যাকাউন্টসের ব্রেকআপ এর মধ্যে সমস্ত কিছুটা দিয়ে দেয়। কোনো রকম অসুবিধা আছে? এইবার দেখ এখানে 3 নম্বর দিয়ে ট্রেড রিসিভেবলস বলেছে। ট্রেড রিসিভেবলস মানে হচ্ছে সানি ডেটার্স। সেই সানি ডেটার্স দেখ নোটস টু অ্যাকাউন্টসের মধ্যে 3 দিয়ে ট্রেড রিসিভেবলস দেওয়া আছে, সেখানে ডেটার্স দেওয়া আছে 64,600 লেস প্রভিশন, দ্যাট ইজ পিবিডিডি, যেটা আগে আমরা কী করতাম ব্যালেন্স শিটে ডিরেক্টলি মাইনাস করতাম, সেটা এখন এইভাবে দেওয়া আছে। আর দেখ এখানে নেট ফিগার কত? 62600, এইখানে এই ফিগারটা পাবি 62600। এক্স্যাক্টলি যা অ্যাডজাস্টমেন্ট আছে যা কিছু করা সেটা এইখানে, যাতে কোনো মতে মেন ব্যালেন্স শিট পার্টটা বড় না হতে পারে আর স্টেক হোল্ডার্সদের ইন্টারপ্রিটেশনসে অ্যানালাইসিসে কোনো অসুবিধা না হয়। বুঝতে পেরেছিস? তাহলে এখন এই ফরম্যাটটা কতটা হেল্প করছে? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তার মানে এর মধ্যে কোনো অসুবিধা নেই। এইবার ডেটটা দেখ, তার মানে নোটস টু অ্যাকাউন্টস এই কলামটাও বুঝিয়ে দেওয়া হলো। এবার ডেটটা দেখ, ডেটটা হচ্ছে 31 মার্চ, অর্থাৎ কারেন্ট পিরিয়ডটাকে সবসময় আগে লেখা হয়, পেছনেটা আগের প্রিভিয়াস ইয়ারটা দেয়। কেন দেয়? তার পেছনের লজিকটা হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝবি, আজকে যখন কোনো ইনভেস্টার ইনভেস্ট করতে যাবে না, একটা বছরের ফিগার থেকে কিন্তু সে কখনো কোম্পানিটাকে ইভ্যালুয়েট করতে পারবে না। তাকে এটা দেখতে হবে যে আগের বছরের তুলনায় ওই আইটেমে বিজনেস অর্গানাইজেশনসটা ইমপ্রুভ করলো নাকি খারাপের দিকে গেল। তো সেই কারণে অ্যাকচুয়াল ব্যালেন্স শিটে তুই আগে কারেন্ট ইয়ারের ফিগারটা পাবি, পাওয়ার পরে এক্স্যাক্টলি তারপরে পাবি প্রিভিয়াস ইয়ার, যাতে তুমি কম্পেয়ার করতে পারো যে গত বছর এটা কত ছিল, এই বছর কত, গত বছর এই আইটেমটা কত ছিল, এই বছর কত। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তার মানে এতটুকুনি ডিসকাশনসের মাধ্যমে আমরা এই যে নতুন ব্যালেন্স শিট ফরম্যাট সেটা সম্পর্কে বুঝতে পারলাম, এবং সেটাকে কিভাবে ইন্টারপ্রিট করতে হবে সেটা কিন্তু আমরা বুঝে নিতে পারলাম। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। এরপর আমরা সামস্টাকে নিয়ে মুভ করব। পেছন দিকেও কিছু অ্যাডিশনাল ইনফরমেশনস পাবি যেগুলোকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করব। সেগুলো কি কি? এ পার্ট অফ দ্য মেশিন ওয়াজ সোল্ড ফর 21,000 অ্যাট এ প্রফিট অফ 4,000। ঠিক আছে, তার মানে এইখানে আমরা ঠিক ওই আমরা যেরকম ফাইনাল অ্যাকাউন্ট করতাম, যেই অ্যাকাউন্ট রিলেটেড অ্যাডজাস্টমেন্টস থাকবে সেখানে আমাদের এটা টিক করতে হবে, অর্থাৎ এখানে আমরা প্ল্যান্ট অ্যান্ড মেশিনিতে টিক করে দেবো যে এটা রিলেটেড আমাদের অ্যাডজাস্টমেন্টস রয়েছে। তারপর এখানে আর কি আছে দেখে নিই। এ কোম্পানি চার্জ 3,000 অ্যাজ ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ওপর আরও ফার্দার ডেপ্রিসিয়েশন চার্জ আছে, এখানে আরেকটা টিক করে দেয়। তাহলে বুঝতে পারলাম যে দুটো অ্যাডজাস্টমেন্টস আছে।
আর কি আছে, নিউ ডিবেঞ্চার ওয়ার ইস্যুড অ্যাট 31st March 2015 অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। তার মানে ডিবেঞ্চারে টিক করে দেয় যে ডিবেঞ্চারটা যে ইস্যু হয়েছে সেটা কবে, সেটার এখানে ডেটটা দিয়ে দিয়েছে, আর 10% ডিসকাউন্ট সেটাও বলে দিয়েছে। তারপর হচ্ছে ইন্টারেস্ট অফ 9600 ওয়াজ পেড অন ডিবেঞ্চার, মানে ডিবেঞ্চারের ওপরে 9600 এই ইন্টারেস্টটা পে হয়েছে। তাহলে ডিবেঞ্চারে আবার এটা করে দেয়, ঠিক আছে। তাহলে কোন অ্যাকাউন্ট রিলেটেড কি অ্যাডজাস্টমেন্টস আছে সেটাও আমরা বুঝে নিতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা জিনিস তোদের এখানে বলে তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, যে এখানে দেখ ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জিবলের আন্ডারে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত আছে, 2,43,000, মানে কারেন্ট ইয়ারেরটাই দেখ। আর এখানে নিচে কি আছে, লেস অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন। এটার মানেটা কি, এটার মানে হলো এইখানে যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির ভ্যালুটা দেওয়া আছে সেটা কস্টে দেওয়া আছে, ঠিক আছে, কস্টে দেওয়া। আর এই যে অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন কথাটার মানে হলো যে প্রতি বছরের ডেপ্রিসিয়েশন অ্যাকোমুলেট করে করে এই জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে আজকে যেখানে অ্যাকোমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে দেবে তার মানেটাই হচ্ছে গিয়ে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বা ফিক্সড অ্যাসেটের ভ্যালুটা সবসময় অ্যাট কস্টেই দেবে, ঠিক আছে। এটা একটুখানি বুঝে নিই। এইবার এই ডেপ্রিসিয়েশনটাকে আমরা না দুভাবে ট্রিট করতে পারি, সেটাই তোদেরকে বোঝাচ্ছি। যে আমরা একটা জিনিস কি করতে পারি, ধর এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে 1 লাখ, ঠিক আছে। ধর এটা যদি আমরা ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর 10 ইয়ার্স যদি চলে, তার মানে প্রত্যেক বছর ডেপ্রিসিয়েশন কত আসবে, 10,000 করে আসবে। তার মানে একটা আমরা কি করতে পারি, ডেপ্রিসিয়েশন আমরা 10,000 মাইনাস করতে পারি একটা বছর শেষ হওয়ার পর। তো এখান থেকে কত আসবে, 90,000, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল। আবার সেকেন্ড ইয়ারে, এটা তো ফার্স্ট ইয়ার হলো, সেকেন্ড ইয়ারে আমরা কি করব, এইটাই আবার হচ্ছে কি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 90,000 ভ্যালু, সেটা থেকে আবার সেকেন্ড ইয়ারের শেষে ডেপ্রিসিয়েশন কত, 10,000, যদি আমি স্ট্রেট লাইন মেথডটাই ধরি আর কি। তাহলে এরকমভাবেই আমরা করতে করতে থাকবো। আর এই ধরনের ভ্যালুগুলোকে কী বলা হবে, রিটেন ডাউন ভ্যালু, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আচ্ছা, এইটা যেরকমভাবে আমরা দেখালাম এই ফিক্সড অ্যাসেট আর ডেপ্রিসিয়েশনের এন্ট্রিটা, এটাকে আমরা আরেকটাভাবেও দেখাতে পারি, সেটা হচ্ছে অর ব্যালেন্স শিটে আমরা এইভাবেও দেখাতে পারি। আমরা এইখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিটাকে অ্যাট কস্টেই মেনটেন করে রাখলাম, যেটা হচ্ছে গিয়ে 1 লাখ, ঠিক আছে। আমরা মাঝে মধ্যে এইটাতে কেন ফলো করি না, এতে একটা প্রবলেমই হয়, কস্ট আর কিন্তু বোঝা যায় না 5-6 বছর বাদে আর কি কস্ট কত, ডেপ্রিসিয়েশন ফান্ডে কত জমলে কিচ্ছু বোঝা যায় না। তো সেই প্রবলেমসগুলোকে রিমুভ করার জন্য আরেকটা যেই টেকনিক ফলো করা যেতে পারে সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনটাকে সবসময় বা অ্যাসেটগুলোকে আমি সবসময় অ্যাট কস্টেই রেখে দেবো। আর এইখানে ফার্স্ট ইয়ারের যে ডেপ্রিসিয়েশনটা সেটাকে এখানে লিখলাম 10,000, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে আমরা কি করব, এই 10,000টাকে আরও 10,000 যেটা হচ্ছে গিয়ে এই 10,000টা এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখ ফার্স্ট ইয়ারের পর নেট ফিগার কত আসছে, 90,000। সেকেন্ড ইয়ারের পর নেট ফিগার কত আসছে, 80,000। তো ব্যাপারটা তো একই এলো, ঠিক আছে। যখন নাকি এই সিস্টেমে ডেপ্রিসিয়েশন মেনটেন করা হয় লাস্ট ইয়ারের সাথে এই বছরটা অ্যাকুমুলেট করতে করতে যায়, তখনই এই অ্যাকাউন্টটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বোঝা গেল। তার মানে কোনো জায়গায় যদি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে দেয় তার মানে হলো এইখানে যে মেশিনারির ভ্যালু বা ফিক্সড অ্যাসেটের ভ্যালু সেটা সবসময় কিসে হবে, অ্যাট কস্টে হবে। ক্লিয়ার, বুঝতে পেরেছিস। তো আগের দিন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ফর্ম্যাটটা শিখেছিলাম এক্স্যাক্টলি সেটাই হবে। উপরে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2015, যে বছরের শেষে। তারপর হচ্ছে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তারপর নিচে এসে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটি, তারপরে একদম লাস্টে এসে পড়েছে কি ক্যাশ ও ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এটা আমরা জানতাম। আর এখানে দুটো কলাম, একটা ইনার একটা আউটার। এই ইনারটা হচ্ছে কি এইগুলোর রেসপেক্টে,
আর এক একটা অ্যাক্টিভিটির যে ফিগার্সগুলো সেগুলো আউটারে আসবে। আলটিমেটলি প্লাস মাইনাস হওয়ার পর আমরা কালকে বুঝেছিলাম যে ক্লোজিংটার সাথে কিন্তু ম্যাচ করে যাবে যদি আমাদের সামসটা ঠিক হয়। আচ্ছা, আজকে আরেকটা জিনিস অ্যাড হলো কি, যদিও বা অ্যাড হয়নি, এটাকে আমরা জেনেছিলাম, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদেরকে ওপেন করতে হবে। তো এটা একটুখানি বেশ সাইজটা বড়োই হবে করে আমরা করে দিলাম। আর মনে রাখবি যে আমরা যখন এই অ্যাকাউন্টটা করবো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো, অবশ্যই আমাদেরকে এটা স্টার্ট করতে হবে এই পেজের মধ্যে, আর এই জায়গাটার মধ্যে আমাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, তাহলে আমি দেখে দেখে ব্যাপারটা করতে পারবো। ঠিক আছে? আর দেখবি এই অঙ্কের মধ্যে অনেক ছোটো 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 লেজার অ্যাকাউন্ট ওপেন করতে হবে ওয়ার্কিংয়ের জন্য, সেগুলো আমরা টি ফর্মের, মানে মোটামুটি বলা যেতে পারে এই এরকম টি ফর্মের আমরা করে নেবো। ঠিক আছে? এগুলো সব ওয়ার্কিং, এটা হচ্ছে ওয়ার্কিংয়ের পার্ট। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা কেন তৈরি করলাম, ওই যে ইনকাম স্টেটমেন্টে যে সমস্ত অপারেটিং আইটেমসগুলো আছে বা নন অপারেটিংসগুলো আছে সেগুলো অ্যাডজাস্ট করতে হবে। তবে এখানে আমি যা লিখবো সমস্ত হচ্ছে গিয়ে হয় নন ক্যাশ নয়তো নন অপারেটিং, ওগুলো করার পরেই আলটিমেটলি আমরা এখান থেকে দেখবি ফান্ড ফ্রম অপারেশনসটা বার করবো, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা সেটাকে বসিয়ে দেবো। ঠিক আছে? বুঝতে পেরেছিস? তো মোটামুটি এইটা হচ্ছে গেট আপ। এবার আমরা সামসটা স্টার্ট করি। তাহলে ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, যে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে সেটাকে ফার্স্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেটের আন্ডারে দেখ এখানে আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ব্যালেন্সে, এইটা হচ্ছে 31 মার্চ, তার মানে এইটা হচ্ছে ক্লোজিং আর এইটা হচ্ছে গিয়ে ওপেনিং, এটা মনে রাখবি কিন্তু। ঠিক আছে? তাহলে এই যে ব্যালেন্সটা 211700, এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখানে দেখতে পাবি কোনো মার্কেটেবল সিকিউরিটিজ নেই শর্ট টার্ম। ঠিক আছে? তো তার মানে এইটাই আলটিমেট ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ক্লোজিং ব্যালেন্স, আর এটা হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স। এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে? বুঝতে পেরেছিস? দেখ এখানে কি ইনভেন্টরিজ বা এরকম কোনো রকম সিকিউরিটিজ আছে লেখা, যে শর্ট টার্ম সিকিউরিটিজ কিছু লেখা আছে কি? লেখা আছে এর মধ্যে? কিছু নেই। তো তো যদি লেখা থাকতো তাহলে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স প্লাস ওইটা, দ্যাট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওটা দুটোকে যোগ করে আমি ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের জায়গাতে লিখতাম। কিন্তু এখানে তো শুধুমাত্র ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স, ওরকম তো কিছুই নেই। তার মানে এইটাই হচ্ছে সেই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স। বুঝতে পেরেছিস? তো এইবার যে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে সেটা হচ্ছে 44,100, এটাকে আমি আউটারে লিখে দেবো 44,100। আর যেটা ক্লোজিং আছে সেটা ডিরেক্টলি আমি নিচে লিখে দেবো, সেটা হচ্ছে গিয়ে 211700, 211700। আর এইখানে দেখবি যদি আমাদের অঙ্ক ঠিক হয় তাহলে অটোমেটিক্যালি অ্যাডলেস করার পর এটাই বেরিয়ে আসবে। ঠিক আছে? আমাদের অঙ্কের অ্যাপ্রোচ হবে, এটা লিখে নিলাম, তো লেখার পর অঙ্কের অ্যাপ্রোচ হবে ঠিক এরকম, ঠিক ওপর থেকে নামতে থাকবো, আর যেটা রিলেটেড অ্যাডজাস্টমেন্টস থাকবে দ্যাট ইজ নোট থাকবে, এটা তো এখানে কিছু না, যেটা নোটস থাকবে সেই নোটটা আমরা এই নোটস টু অ্যাকাউন্টস থেকে দেখে নেবো। ঠিক আছে? একদম ওপর থেকে নামতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখ প্রথমে কি আছে, শেয়ার ক্যাপিটাল। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার আমি জিনিসগুলোকে করা শুরু করছি, আমি বইটাকে সরিয়ে দিচ্ছি। প্রথমে কি আছে, শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল রিলেটেড কোনো রকম অ্যাডজাস্টমেন্ট আছে কি? না। ওপেনিংয়ে ব্যালেন্স কত? ওপেনিংয়ের ব্যালেন্স হচ্ছে 2 lakhs, ক্লোজিংয়ের ব্যালেন্স কত? 3 lakhs। লাইবিলিটি যেরকম আমি বলেছিলাম যে কারেন্ট লাইবিলিটি শুধু আমাকে নিয়ে ভাববি, আমাকে নিয়ে না, তুই এটা আমাকে নিয়ে অ্যাপ্লাই করে দে। তার মানে হচ্ছে গিয়ে প্রথমে আমি পেতাম 2 লাখ টাকা, বছরের শেষে পাই 3 লাখ টাকা, তার মানে 1 লাখ টাকারও ফার্দার নিয়েছিস, তো ফার্দার তো নিয়েছিস, তো সেই কারণে টাকা এসছে। বোঝা গেল? তার মানে এটা পজিটিভ। কিন্তু যখন আমরা লিখবো কি লিখবো, ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর এটা হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটি একটা, তাহলে এখানে লিখবো ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে? ও এখানে লিখে দেবো 1 লাখ। বোঝা গেল? ঠিক আছে? এটা যদি আমি কনসেপচুয়ালি বুঝি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 2 lakhs, বছরের শেষে কত? 3 lakhs। তার মানে ফার্দার বিজনেস কি করে, যারা 1 লাখ টাকা ইকুইটি শেয়ার ইস্যু করে টাকা তুলেছে, তার মানে এই জন্য এটা পজিটিভ, আর এখানে লিখে দিলি ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। বোঝা গেল? আর এটাকে কন্ট্রোল রাখবি, যেটা হয়ে যাবে টিক। ঠিক আছে? নেক্সট কি আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলতে কি বোঝাচ্ছে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, আর আমরা এখানে ওয়ার্কিং হিসেবে কোনটা খুলে নিয়েছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা। ঠিক আছে? তাহলে এইখানে আমি ওপেন করব ব্যালেন্স। ঠিক আছে? তাহলে ব্যালেন্স কি আছে, যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ওপেনিং হচ্ছে 70,000, তার মানে এইখানে বাই ব্যালেন্স বিডি 70,000। ঠিক আছে?
আর ক্লোজিং কত আছে 1,20,000, তার মানে টু ব্যালেন্স সিডি 1,20,000। বোঝা গেল কোনো রকম অসুবিধা আছে? আজকে এটা পজিটিভ বলে এটা আমরা ক্রেডিট সাইডে ওপেন করলাম, অনেক কিছু অঙ্ক পাবি যা এখানে তোকে দেবে কি গুগলিটা কীরকমভাবে দেবে জানিস, এই ফিগারটাকে 70,000 উইদিন ব্র্যাকেটে দিয়ে দেবে, তখন কিন্তু ওপেন এইদিকে হবে। আবার এইটা যেরকম পজিটিভ আছে বলে এইটা ক্রেডিট ব্যালেন্স হয়েছে, তো এটা যখন গুগলি দেবে এই 1 লাখটা ব্র্যাকেটের মধ্যে, তখন আবার এটা এইদিকে এসে পড়বে ব্যালেন্সটা। বুঝতে পেরেছিস?